আসসালামু আলাইকুম। আমি গতকালকের ভিডিওতে একটা ডোমেইন হোস্টিং কিনেছিলাম aurostar.com থেকে। তো আজকে আমি পরবর্তী স্টেপে যেটা করতে হয়, আমাদের এখন সি প্যানেলটা দেখতে হবে একটু এবং আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিতে হবে এবং সেখানে আমরা একটা সাইটকে সেটআপ করব। সাইট মূলত সেটআপ করব না নতুন করে, আমরা সাইটটাকে ট্রান্সফার করে নিয়ে আসবো। যেহেতু ইনি আমার একজন পেইড মেম্বার, ইনি আমার কাছ থেকে ৮,০০০ মুভি সিরিজ সহ আমাদের প্যাকেজটা কিনেছেন। তো ইনাকে আমি ফুল ৮,০০০ মুভি সিরিজ সহ একটা সাইট রেডি করে দেবো। সেটা আপনাদেরকে কীভাবে করতে হয়, সাইট মাইগ্রেশন কীভাবে করে, অর্থাৎ নতুন একটা সাইট কীভাবে সেট আপ করে আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। তো শুরুতে আমরা একটু এই ওয়েবসাইটটার সি প্যানেলটা আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। সি প্যানেলটায় কী আছে সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আমাদের ডোমেইনটাও গতকালকেই আমাদের কনফার্মেশন হয়ে গেছে, ডোমেইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন একটু আমাদের হোস্টিং প্যাকেজ থেকে এই যে মাই সার্ভিস থেকে আমরা একটু সি প্যানেলে যাওয়ার চেষ্টা করব, দেখি সি প্যানেলটা কেমন আপনাদের একটু দেখাই। যদি এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের একটু, যাদের মোটামুটি ধারণা আছে তারা সবাই জানেন সি প্যানেলটা দেখতে কেমন হয়। তারপরও আজকের ভিডিওতে এই সিরিজের এই ভিডিওতে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। হয়তোবা আমার যেটুকু জ্ঞান আছে, অল্প সামান্য যেটুকু জ্ঞান আছে সেটুকু জ্ঞান দিয়ে আপনাদেরকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করি আর কি। তো চলুন আমরা একটু সি প্যানেলটা দেখি। সি প্যানেলে ক্লিক করার পরে আমরা কিন্তু ড্যাশবোর্ড থেকে সি প্যানেলে আসছি, সরাসরিও সি প্যানেলে লগ ইন করা যায়। সি প্যানেলের পাসওয়ার্ড আমাদের ইমেইলে কোম্পানি থেকে দিয়ে দেয়। এছাড়া আমাদের হোস্টিংয়ের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ভিতরে কিন্তু এই মাই অ্যাকাউন্টসে গেলে কিন্তু আপনারা এই ইমেল হিস্ট্রিতে গেলে কিন্তু আপনারা আপনাদের সি প্যানেলের ডিটেলস কিন্তু এখানে ওরা সাধারণত কোম্পানি থেকে অনলাইনে অর্ডার করার সাথে সাথে কিন্তু সব ইনফরমেশন দিয়ে দেয়। দেখেন এখানে কিন্তু নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যদি আমি এটা খুলছি না, কারণ এখানে সি প্যানেলের ডিটেলস দেওয়া থাকবে, আইপি অ্যাড্রেস সি প্যানেলের পাসওয়ার্ড সব কিছু দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে ওয়েবসাইটের এই আওয়ার হোস্টারের যে হোস্টিং যে ড্যাশবোর্ড আপনাদের, সেই ড্যাশবোর্ড থেকেও যেতে পারবেন, অথবা আপনি সরাসরি সি প্যানেলে কিন্তু লগ ইন করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। তো যাই হোক, আমি সি প্যানেলে চলে আসি। সি প্যানেল আসার পরে দেখতে পারবেন এখানে সি প্যানেলটা আসলে দেখতে কেমন। সি প্যানেলের বাম পাশে কিছু মেনু থাকে এবং ডান পাশে নিচে মাঝখানের অংশটা হচ্ছে মূলত মেইন কাজের যে ড্যাশবোর্ডটা, এবং ডান পাশে আমাদের কিছু ইনফরমেশন থাকবে, যেমন এখানে আইপি অ্যাড্রেস থাকবে, এইখানে নিচে দেখেন কোন থিম ইউজ করছে সি প্যানেলটা সেটা থাকবে এখানে। এছাড়া আপনার স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে এখানে কি কি দেওয়া আছে, কয়টা ডোমেইন এখানে আছে, এখানে ডিস্ক ইউসেজ কত, 20 GB স্পেস আমাদের 888 কিলোবাইট মাত্র ইউজ হয়েছে, কারণ আমাদের এখানে কিছুই নাই, 0 বাইট এই যে ডেটাবেস ডিস্ক স্পেস 0, এইগুলো সবই এখানে ডিটেলস দেওয়া থাকবে। যখন আপনি কোনো কিছু সেট আপ করবেন তারপর দেখবেন এখানে স্পেসগুলো আসলে আস্তে আস্তে ভরতেছে। তো আমাদের কাজ এখানে মেইনলি মূলত মাঝখানে আমাদের ফাইল ম্যানেজার দেখতে হবে। এখানে দেখেন এখানে অনেক কিছু আছে, এখানে এটা হচ্ছে ইমেইলের সেকশন, এখানে আপনারা ইমেল সেট আপ করতে পারবেন। বিলিং অ্যান্ড সাপোর্টের সেট আপটা এখানে আছে, এখানে ফাইল ম্যানেজারের সেট আপটা আছে। আমাদের ফাইল ম্যানেজারটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগে প্রচুর। ডিস্ক ইউসেজ আছে, এখানে আপনাদের সাইটে কতটুকু জায়গা আপনি কোথায় ইউজ করছেন সেটা আপনি ডিস্ক ইউজে গেলে দেখতে পারবেন, কোন জিনিসে কতটুকু জায়গা আপনাদের নষ্ট করছে হার্ড ডিস্কের, সেটা দেখতে পারবেন এখান থেকে। আপনাদের ডোমেইন, যদি নতুন করে কোনো ডোমেইন সেট আপ করতে চান সেক্ষেত্রে আপনারা ডোমেইনে যেয়ে আপনারা এখানে ডোমেইন অ্যাড করতে পারবেন, নতুন ডোমেইন অ্যাড করতে পারবেন। যদিও আমাদের এই ডোমেইনটা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এটা আমরা হোস্টিংয়ের প্যাকেজের সাথেই কিনেছি, সেহেতু আমাদের ডোমেইনটা অটোমেটিক্যালি ইনস্টলড এখানে আছে। তারপর যদি আপনারা নতুন কোনো ডোমেইন অ্যাড করতে চান তো সেক্ষেত্রে এখানে আপনারা ডোমেইন কিন্তু এখানে যে অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে এসএসএল এর অপশনটা আছে, যদি আপনার নতুন ডোমেইন অ্যাড করেন তখন আপনাদের এসএসএল ইনস্টল দিতে হবে, এখানে এসএসএল ইনস্টল দেওয়ার অপশনটা আছে এখানে। এছাড়া বিভিন্ন রকম সফটওয়্যারের কাজ আছে এখানে, যখন পিএইচপি ভার্সন যদি আপনি চেঞ্জ করতে চান, অনেক সময় অনেক থিম আসলে অনেক পিএইচপি ভার্সনে কাজ করে না, যেমন আমাদের যে থিমগুলো নিয়ে আমরা কাজ করি 8.3 ভার্সনে বর্তমানে পিএইচপিতে আমরা ইউজ করতেছি, 8.3 8.4 এইগুলো ইউজ করতেছি। তবে সাধারণত অনেক অনেক পুরোনো ভার্সনের থিম আছে যেগুলো আসলে 7.1 বা 8.0 এই সমস্ত ভার্সনে কাজ করে। এছাড়া লেটেস্ট ভার্সন দিলে সে থিমগুলো সাপোর্ট করে না। তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পিএইচপি ম্যানেজার আছে, মাল্টি পিএইচপি এডিটর আছে, এইখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। সেগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে এক্সপ্লেইন করব, যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা সেটা ভিডিও করে আসলে দেখা দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দেওয়া এবং আমাদের ওয়েবসাইটটা সেট আপ করা। তো আমরা দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এখানে অপশন আছে, এইখানে বাম পাশে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট আছে, এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার আছে। আমরা সফটওয়্যার ইউজ করব, ওয়ার্ডপ্রেস ম্যানেজার আমি সরাসরি ইউজ করি না, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ইউজ করব। তো এখানে যখন ক্লিক করবেন, এরপরে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে একটা প্যানেল আসবে এরকম। সেই প্যানেলে আপনারা এগুলো কেটে দিই, সেই প্যানেলে আপনারা ইনস্টল করবেন। এখানে ইনস্টলে ফ্রেশ কপি, দেখেন এখানে মাউস দিলে এখানে লেখা হবে ইনস্টলে ফ্রেশ কপি অফ ওয়ার্ডপ্রেস। আমরা যেহেতু নতুন একটা সাইট সেট আপ করছি সেজন্য আমরা এখানে ইনস্টলের নিউ কপি দিব, আমরা ওয়ার্ডপ্রেসের নতুন একটা ভার্সন ইনস্টল দিব। দেখেন আমাদের এখানে কিন্তু ডোমেইনটা অটোমেটিক্যালি আসে, একটা ডোমেইনই আছে, এটা যেহেতু আমরা ডোমেইন হোস্টিংয়ের সঙ্গে কিনেছি সেহেতু আমাদের এখানে কিন্তু ডোমেইনটা দেখা যাচ্ছে।
তো আপনি আপনার এখানে ডোমেইনটা এখানে সিলেক্ট যদি যদি অনেকগুলো ডোমেইন থেকে থাকে সেক্ষেত্রে আপনার অনেকগুলো ডোমেইন থাকবে এখানে। যেটা আপনার ইনস্টল করা দরকার হবে সেটা আপনি ক্লিক করে নেবেন। এখানে WP আছে পাশে এই ডিরেক্টরি, আমরা WP-টা কেটে দিব। যদি আপনি মাল্টি সাইট ইনস্টল করতে চান একটা ভার্সনের ভিতরে সেক্ষেত্রে আপনাদের WP-টা রাখতে হয় সাধারণত। তো সেইগুলোর বিষয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এক্সপ্লেন করব। যাই হোক, আমাদের আপাতত জানার বিষয়, আমরা যখন ফ্রেশ কপি ইনস্টল দেবো তখন এখানে পাশের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানটা ফাঁকা থাকবে। এরপরে এখানে আমরা ডোমেনটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন এখানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন, এখানে দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা এখানে আছে। ওয়ার্ডপ্রেসে সবসময় লেটেস্ট ভার্সন আপডেট রাখবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবেন আপনারা, ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড পাস দেওয়া আছে এখানে। এটা আমি হাইড করে এখানে আমি নতুন কিছু একটা দিয়ে দিই। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড না দিলেও সমস্যা নেই, পাসওয়ার্ড আমি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। আমরা সাধারণত পরবর্তীতে চেঞ্জ করে নেই। যাই হোক, ওটা আমাদের দেখা থাকা। এখানে অনেকগুলো প্লাগইন দেওয়া আছে যেগুলো অটোমেটিক্যালি ইনস্টল হবে, তো আমাদের সেই এই সমস্ত প্লাগইন দরকার নেই, সেগুলো আমরা এগুলো আনটিক করে দেবো, আমাদের এগুলো প্রয়োজন নাই। এগুলো অহেতুক কোনো প্লাগইন না, আপনারা ইউজ করবেন না। অহেতুক কোনো প্লাগইন থিম এগুলো সাইটে রাখবেন না। এখানে এই সমস্ত থিমের থেকে প্লাগইন থেকে ম্যালওয়্যার আসে বা স্পেস নষ্ট করে আপনাদের সাইটের, এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো আমাদের এখানে দেখেন অ্যাডভান্স অপশনে গেলে আপনাদের এখানে কোনো কাজ নেই, যদিও ডিফল্ট যেহেতু আমরা সেট আপ করছি সেখানে আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা এখানে ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টলে ক্লিক করলে এই পাসওয়ার্ডটা সেভ করতে বলছে, আমি গুগলে পাসওয়ার্ডটা সেভ করে রাখি। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এটা বেস্ট ফাস্ট ইনস্টল হয়ে গেছে, যেহেতু ব্ল্যাঙ্ক সাইট সেহেতু ফাস্ট ইনস্টলই হবে। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। এখন দেখেন এখানে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট চলে আসছে, একটা ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে গেছে। আমরা এখানে যখন লগ ইন দিব আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ ইন হবে। দেখেন আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আমাদের বেসিক ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাচ্ছে এখন একটু দেখি। আমরা একটু ওপেন করি নিউ ট্যাবে। দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু কিচ্ছু নাই। এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু কিছু না। আপনি যদি ফ্রেশ কোনো ওয়েবসাইট তৈরি করেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে থিম ইনস্টল দিতে হবে, আপনাকে এখানে প্লাগইন ইনস্টল দিতে হবে, বিভিন্ন রকম জিনিসপত্র আপনাকে ইনস্টল দিতে হবে যদি আপনি ফ্রেশ একটা ওয়েবসাইট তৈরি করতে চান। যেহেতু আমরা এখানে ফ্রেশ ওয়েবসাইট তৈরি করবো না, আমরা অন্য একটা ওয়েবসাইটকে মাইগ্রেট করে এখানে নিয়ে আসবো। হয়তো বা বিভিন্ন রকম মাইগ্রেশন টুলস আছে, যে বিভিন্ন WP মাইগ্রেট আছে, এছাড়া মাইগ্রেট গুরু আছে, এরকম ধরনের বিভিন্ন রকম প্লাগইন দিয়ে আপনারা কিন্তু অন্য ওয়েবসাইট থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। তো সেই ভিডিওগুলো আমি দেখাচ্ছি না। তো আমরা আজকে দেখাবো একটা ডাউনলোড করে আপনারা ম্যানুয়ালি কীভাবে একটা ওয়ার্ডপ্রেস একটা সাইটকে সেট আপ করবেন, সেটা আমি আজকে দেখাবো। যেহেতু আমাদের অন্য একটা সাইটকে বিল্ড করতে হবে, আমরা মাইগ্রেশন গুরু দিয়ে মাইগ্রেট গুরু ইউজ করি প্রচুর পরিমাণে, আবার WP মাইগ্রেশন ইউজ করি। তো আজকের ভিডিওতে আমি ম্যানুয়ালি দেখাবো। ম্যানুয়ালি দেখালে কী হয়, ম্যানুয়ালি অনেক সাইট খুব ইজিলি ইনস্টল করা যায়, দ্রুত সময়ের ভিতরে ইনস্টল করা যায়। যখন এক সার্ভার থেকে অন্য সার্ভারে যায় কোনো সাইট, তখন কিন্তু ম্যানুয়ালি করাটা বেটার। সেক্ষেত্রে আপনার কোনো ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে না। প্লাগইন দিয়ে করলে কী হয়, প্লাগইন দিয়ে করলে অনেক সময় ডেটা লস হয়, অনেক সময় নেট চলে যায়, অনেক সময় কানেকশন এরর হয়ে যায়, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তবে যদি ডাউনলোড করে আপলোড করেন তো সেক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। তো আমরা কী করবো দেখেন, আমি আমার একটা NodeMC এর একটা প্যানেলে চলে আসছি জাস্ট দেখানোর জন্য। আমার কাছে কিন্তু ফাইলগুলো ডাউনলোড করাই আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা জাস্ট একটু দেখাচ্ছি। এইখানে দেখেন আমাদের NodeMC-তে আমি কিন্তু সবসময় বলি আমাদের NodeMC-তে আমরা শেয়ার করি হোস্টিং। আমাদের দেখেন একটা NodeMC-তে 5টা করে ওয়েবসাইট দিই, 50 জিবির একটা প্যাকেজ নিয়ে 5টা করে ওয়েবসাইট দিই, 3000 টাকা করে প্রতি হোস্টিং, 10 জিবির। যেহেতু NodeMC এর প্রাইস অনেক বেশি, 14-15 হাজার টাকা দাম পড়ে যায় একা কিনলে, তো সেক্ষেত্রে 5 জন মিলে শেয়ার নিলে 3000 টাকা করে 3000 টাকার কাছাকাছি একটা প্রাইস আসে। তো এখানে দেখেন আমাদের এই যে প্যাকেজটা আমি ওপেন করেছি NodeMC এর এই যে প্যাকেজটা, এখানে কিন্তু আমাদের 5টা সাইট আছে। এই সাইটটা নতুন ইনস্টল করেছি গত 3 দিন আগে। তো আমি এই সাইটটাকে আপনাকে দেখাবো ডাউনলোড কীভাবে করতে হয়, ডাউনলোড করে সেটাকে কীভাবে আপনারা নিয়ে যাবেন। তো আমি একটু সি প্যানেলে চলে যাই। এখানটাও সি প্যানেলটা সেমই পাবেন আপনারা। দেখেন সি প্যানেলটা কিন্তু এখানে দেখতেও সেম। তো এখানে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এই ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি যে সাইটটাকে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো সাবডোমেন ক্রিয়েট করা ছিল, সেগুলো কিন্তু আলাদা আলাদা করে ফোল্ডার আছে, কিন্তু এই ফোল্ডার ভিতরে কিন্তু কোনো রকম সাইট নাই। এগুলো জাস্ট বিভিন্ন কাজের সময় সাবডোমেন ক্রিয়েট করা হয়েছিল, পরবর্তীতে আর এগুলো ইউজ করা হয় নাই, এই জন্য ফোল্ডার ক্রিয়েট হয়ে পড়ে আছে। যাই হোক, আমরা যে সাইটটাকে নিতে যাচ্ছি সেই সাইটটার ভিতরে যাব, আমরা nfxbd.com-এ যাব, কারণ এটা নতুন ইনস্টল দেওয়া, গত পরশু দিন বা তার আগের দিন আমি ইনস্টল দিয়েছিলাম, এই জন্য এটা একদম ফ্রেশই আছে। কিন্তু অন্যান্য যে সাইটগুলো আছে MovixBD বলেন, MWPD বলেন, এই সমস্ত সাইট কিন্তু আমার অনেক আগে দেওয়া, তারা তাদের মতন করে নিজেরা কাস্টমাইজ করে নিয়েছে হয়তো বা তারা অনেক কিছু আপলোড করেছে, অনেক কিছু চেঞ্জ করেছে, সেগুলো হাত দেওয়ার কোনো এখতিয়ার বা অধিকার আমার কিন্তু নাই। তো এই জন্য আমি তাদের ফাইলের ভিতরে ঢুকতেছি না, তাদের ফাইলের ভিতরে ঢোকার কোনো অধিকার আমার নাই বলে আমি মনে করি। তারা অনুমতি না দিলে আমি সেখানে ঢুকবো কেন?
আর সেখানে ঢোকার কোনো প্রয়োজন নাই। তো এনএফএক্স বিডিটা আমি গত পরশুদিন ইনস্টল দিয়েছি, এটার ভিতরে ঢুকে আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। দেখেন এখানে যখন আপনারা কোনো সাইট ইনস্টল দেবেন, যদি আপনাদের সাইটে একটা ওয়েবসাইট হয়, তো সেক্ষেত্রে আপনারা সেই সাইটের ফাইলগুলো পেয়ে যাবেন পাবলিক এইচটিএমএল ফোল্ডারের ভিতরে। এই যেমন পাবলিক এইচটিএমএল ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে পাবলিক এইচটিএমএল, এই যে এর ভিতরে আপনি পেয়ে যাবেন যদি কোনো সাইট ডিফল্টভাবে ইনস্টল দেওয়া থাকে। যেমন আমাদের এই সাইটটা যেরকম আমরা ইনস্টল দিয়েছি, এই সাইটটা কিন্তু আমরা ডিফল্ট ফোল্ডারে পাবো। দেখেন আমি এখানে চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেলে, আবার এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। এই ফাইল ম্যানেজারে গেলে, এই ফাইল ম্যানেজারে পাবলিক এইচটিএমএল এর ভিতরে গেলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে সব ডেটা পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন আর কিন্তু কোনো ফোল্ডার নাই, এখানে শুধুমাত্র এই যে movieMela.com এর যে সাইটটা, এই সাইটটার ভিতরে কিন্তু এই অল্প কয়েকটা ফোল্ডার পাবলিক এইচটিএমএলটাই আছে। এখানে পাবলিক এইচটিএমএল ভিতরে কিন্তু ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার আছে, মানে ওয়েবসাইটে যত ডেটা সব কিছু ডাব্লিউপি কন্টেন্টের ভিতরেই থাকে। থিম বলেন, প্লাগইন বলেন, যত রকম ডেটা থাকে সবগুলো ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থাকে। আর বাইরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক ইনস্টলেশন আর ফাইল। তো আমরা এইখানটাও ঠিক সামনেভাবে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে, কারণ এখানে ওই সাইটের ভিতরে অনেকগুলো সাইট ইনস্টল আছে, অনেকগুলো ডোমেইন ইনস্টল করা আছে। দেখেন এখানে অনেকগুলো ডোমেইন ইনস্টল করা আছে, আমি দেখাইছি একটু 5টা ওয়েবসাইট ইনস্টল করা আছে এখানে, বাদ বাকি এছাড়া আরও কয়েকটা ডোমেইন ইনস্টল করা আছে, সেগুলোর ফোল্ডার হয়ে আছে, কিন্তু সেগুলোর ভিতরে কোনো সাইট নাই। পাবলিক এইচটিএমএল ভিতরে গেলে এখানে কিন্তু কোনো সাইট নাই, এটা কিন্তু ফাঁকা। এখানে একটা ডাব্লিউপি কন্টেন্ট জি ফাইল আমি আপলোড করেছিলাম, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য একটা কাজে, যাক এর ভিতরে কিছু নাই, ফাঁকা। তো আমি যদি একটা সাইটকে নিতে চাই, ধরেন আমি এই এনএফএক্স বিডিটাকে নিব আমি এখান থেকে, তো আমি কি করতে হবে, আমাকে ডাব্লিউপি কন্টেন্টে ক্লিক করতে হবে। ডাব্লিউপি কন্টেন্ট, জাস্ট ডাব্লিউপি কন্টেন্ট, আর কোনো ফাইল না, আমাদের আর কোনো ফাইলের প্রয়োজন নাই। ডাব্লিউপি কন্টেন্টে রাইট ক্লিক করে আমরা এটাকে কি করব, আমরা এটাকে কম্প্রেস করব। এই যে কম্প্রেস বাটনে ক্লিক করার পরে জিপ আর্কাইভ দিব, জিপ আর্কাইভ দিয়ে কম্প্রেস ফাইল দিয়ে দেবো। আমি এখানে দেখাচ্ছি না, কারণ আমার এখানে দেখার কোনো প্রয়োজন নেই, আমার এখানে ফাইলগুলো ডাউনলোড করাই আছে। এই কম্প্রেস ফাইলে যখন আপনি ক্লিক করবেন, কম্প্রেস ফাইলে ক্লিক করলে ঠিক এরকম একটা ফাইল আসবে, আমি দেখাই আপনাদেরকে। এই পাবলিক এইচটিএমএল একটা ফাইল ক্রিয়েট করা আছে, ডাব্লিউপি কন্টেন্ট জিপ এরকম নামে একটা ফাইল, ওইখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এইখানটায়, ঠিক এইখানটায় নিচের দিকে পেয়ে যাবেন ডাব্লিউপি কন্টেন্ট জিপ নাম করে। যেহেতু ডাব্লিউপি কন্টেন্ট ফাইল, এটা ডাব্লিউপি কন্টেন্ট জিপ বলে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আমি এখান থেকে দেখা দিচ্ছি। এই ডাব্লিউপি কন্টেন্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ঠিক সেরকমই এখানে যদি ডাব্লিউপি কন্টেন্ট ফাইল জিপটা রেডি হয়ে যায়, তখন আপনি এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক। এখানে কিন্তু ডাউনলোড বাটন নাই, কারণ এটা জিপ ফাইল না, এই জন্য ডাউনলোড বাটন নাই। জিপ ফাইল করলে আপনি ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওই ফাইলটা কিন্তু আপনার ডেস্কটপে, আপনি যেখানে বা পিসিতে, আপনার ল্যাপটপে যেখানে আপনি রাখার ডাউনলোডের অপশনটা সেট আপ করছেন, সেখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি সেটাকে ওইখানে অন্য সাইটে নিয়ে আপলোড করবেন। এই একটা কাজ করতে হবে আপনাকে ডাব্লিউপি কন্টেন্ট ফাইলটা ডাউনলোড করে নিতে হবে জিপ ফরম্যাটে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ডাটাবেসটা ডাউনলোড করতে হবে। ডাটাবেসটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমরা সরাসরি এখান থেকে সার্চ করে ডাটাবেসে চলে যেতে পারি, অথবা আমরা দেখতে পারি যে এই যে সাইটটা আমি ডাউনলোড করলাম, যেটা ডাব্লিউপি কন্টেন্ট ফাইল আপনি ডাউনলোড করলেন, এইটার ডাটাবেসটা কোথায় আছে। যেহেতু আমি এটা ডাটাবেসের নাম জানি না, এখানে অনেকগুলো সাইট, অনেকগুলো ডাটাবেস, এছাড়া অনেকগুলো ফেক ব্ল্যাঙ্ক সাইট তৈরি করা আছে, সেগুলো ডাটাবেস আছে। তো এইগুলো ডাটাবেস কিন্তু আমাদের দরকার আছে, তো এইটা ডাটাবেসের নাম তো আমি জানি না। তো এখান থেকে আমি এখানে টিকমার্ক, এখানে যে টিকমার্ক আছে এইখানে ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে দেখবেন এখানে ডাটাবেস ডিটেলস আছে। ডাটাবেস ডিটেলসের ভিতরে যখন আপনি প্লাসে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে ডাটাবেসের নাম দেখা যাচ্ছে WP421 এইটাই ক্লিক করবেন, ভিউ ডাটাবেসে ক্লিক করলে এখন ডাটাবেসটা চলে আসলো। পিএইচপি মাই অ্যাডমিন, দেখছেন পিএইচপি মাই অ্যাডমিনের পেজটা চলে আসছে। এটা কিন্তু আপনারা সি প্যানেল থেকেও যেতে পারবেন, সরাসরি যেতে পারবেন, সার্চ করে যেতে পারবেন, অথবা আপনারা ওয়েবসাইটের নিচের ওয়ার্ডপ্রেসের থেকে এখান থেকেও আসতে পারবেন, অথবা সি প্যানেলে যে সার্চ করে যেতে পারবেন। তো এখন আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যখন চলে আসলাম, ডাটাবেসটা ছিল WP421। দেখেন এখানে ডাটাবেস কিন্তু অনেকগুলো আছে, যে কটা ওয়েবসাইট সে কটা ডাটাবেস কিন্তু এখানে আছে। এখানে এখন 5টা ডাটাবেস, 421 ডাটাবেসটা লাগবে। যেহেতু আমরা 421 এর যে সাইটটা ছিল, সেই সাইটটাকে আমরা ডাউনলোড করেছি অলরেডি, সেহেতু আমাদের এই ডাটাবেসটা নিতে হবে। ডাটাবেসটা কীভাবে নিব, আমরা ডাটাবেসের পরে ক্লিক করব, ওইখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাদের এটাই ওপেন হবে। কিন্তু আপনারা যদি আপনারা ভিতর থেকে যান, তাহলে এখানে ডাটাবেসের নামটা দেখে নেবেন। তো ডাটাবেসটা দেখে নিলাম, আমরা 421-এ চলে আসছি আমরা এখন। এই দেখেন এটা হচ্ছে ডাটাবেস 421, এইটা খুলছে। এখন আমরা এখানে দেখে নেবেন ডাটাবেসের নামটা কিন্তু এখানে উপরে দেওয়া আছে, WP421। এখন আমরা এটাকে জাস্ট এক্সপোর্ট করব, সিম্পলি কাজ, একদম ছোট একটা কাজ। এক্সপোর্টে ক্লিক করব, এখানে এক্সপোর্টে ক্লিক করার পর এখানে কিন্তু নামটা দেখতে পাচ্ছেন আপনারা, WP421। এখানে আমরা এক্সপোর্ট, এখানে MySQL ফরম্যাট আছে, এখানে অনেকগুলো ফরম্যাট দেখা যাবে, আপনাদের এখানে অন্য কোনো ফরম্যাট সিলেক্ট করা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখে নেবেন এটা SQL ফরম্যাটে যেন থাকে। এখানে PDF আছে, CSV ফরম্যাট আছে, XML আছে, আমাদের এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না, আমাদের SQL ফরম্যাটটা লাগবে। SQL ফরম্যাটে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করলে এখানে জাস্ট কয়েক মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে যাবে, কারণ এটা অনেক ছোটো একটা ফাইল। দেখেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, কেটে দিলাম, আমাদের ডাউনলোড করাই আছে, আমাদের এটা আগের থেকেই আছে। তো যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আপনাদের দুইটা ফাইল থাকবে,
ডাউনলোড করার পরে আপনাদের দুইটা ফাইল থাকবে, আমি দেখাচ্ছি ডাউনলোডের ফাইলগুলো কেমন হয়। আমার এখানে ডাউনলোড করা আছে, এই যে এখানে দুইটা ফাইল কিন্তু ডাউনলোড করা আছে, যদিও এখানে অন্য ফাইল ডাউনলোড করা আছে, অন্যভাবে করা আছে। আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য আমি ওইটা দেখালাম। ডাউনলোড করার পরে আপনারা একটা WP কন্টেন্ট ফোল্ডার পাবেন যেটা জিপ ফাইলে, আর একটা পাবেন মুভি এই যে ডাটাবেস ফাইল যেটা WP 373 আমার ডাউনলোড করা আছে আগে থেকে অন্য একটা ডাটাবেস থেকে। আপনারা যেটা ডাউনলোড করবেন সেটা আপনারা পাবেন। তো যেখানে ডাউনলোড করবেন সেখান থেকে আপনারা এই দুটো ফাইল সংগ্রহ করে আলাদা একটা ফোল্ডার করে সেভ করে রেখে দিলেন। আপনাদের ওইটা কিন্তু আপনাদের পুরনো সাইটের ব্যাকআপ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পুরনো সাইটের ব্যাপার, যে সাইটটাকে আমি নতুন সাইটে ইনস্টল করব সেই সাইটের ব্যাকআপটা। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে নতুন যে সি প্যানেল, আমাদের পুরনো সি প্যানেলে পুরনো সাইটে আর কোনো কাজ নাই। আমরা এখন কি করব, আমাদের নতুন যে সাইটটা আমরা ইনস্টল দিয়েছি, এই দেখেন আমরা যে নতুন সাইটটা ইনস্টল দিয়েছিলাম, এটা ফাইল ম্যানেজারে ছিলাম আমরা। এইখানে যেহেতু আর কোনো সাইট নাই, এখানে যেহেতু নতুন একটাই সাইট, এখানে পাবলিক HTML ফোল্ডারটা আমাদের চুজ করতে হবে। যদি অন্য কোনো সাইট থেকে থাকতো সেখানে সেই সাইটের নাম অনুযায়ী এখানে কিন্তু আসতো। আমরা পাবলিক HTML ফোল্ডারটার ভিতরে ক্লিক করলাম। তো এরপর আমরা কি করব, আমরা এই যে ফোল্ডারটা পেলাম পাবলিক HTML যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে যে আমাদের এখানে দেখেন WP কন্টেন্ট নামে একটা ফোল্ডার কিন্তু অলরেডি আছে, যেটা অলরেডি আমাদের ডিফল্ট যে ওয়েবসাইটটা সেটআপ হয়েছিল, এই যে ওয়েবসাইটটা সেটআপ হয়েছিল সেটার একটা ডিফল্ট ফাইল আর কি। এই ফাইলটা আমরা ডিলিট করে দেবো, এটা ইচ্ছা করলে পরবর্তীতে ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমরা ট্রাশ ফাইলেও রাখবো না। তো আমরা এরপরে এখানে জাস্ট এখানে দেখেন আপলোড অপশন আছে, এই আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করে আমাদের যে ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা এখানে আপলোড করে দেবো। আমাদের ফাইলটা কোথায় রাখা আছে, কম্প্রেস ফোল্ডার, এই ওয়েবসাইট, এখানে WP কন্টেন্ট ফাইলটা সিলেক্ট করে আমরা এটাকে জাস্ট ক্লিক করে আপলোড করে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদের সাইটটা যত বড় হবে সেই হিসাবে আপনাদের আপলোড হতে সময় নেবে। আমাদের সাইটটার সাইজ প্রায় 6.5 GB, তো 6.5 GBর ক্ষেত্রে একটু সময় তো লাগবেই। তো আপনারা যদি ছোট নতুন সাইট করেন বা ছোট যদি কোনো ই-কমার্স সাইট থাকে সেক্ষেত্রে কিন্তু সময় কম লাগে, যেহেতু আমাদের মুভি সাইট অনেক বড় ডেটাবেস, 8000 মুভি এখানে আছে, ওইখানে অনেক ডেটা, তো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো আমরা আমাদের আপলোডটা হয়ে গেলে তারপর আবার আসতেছি ফেরত। তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের WP কন্টেন্ট জি ফাইল যেটা আমরা আপলোড করেছিলাম সেটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাকে চলে যাচ্ছি পাবলিক HTML ফোল্ডারের ভিতরে। এখানে আমাদের এটা কিন্তু জিপ ফোল্ডার আকারে আছে WP কন্টেন্ট জিপ, আমরা এটাকে আনজিপ করব। এটাকে জাস্ট ক্লিক করব, রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করব। এই যে এক্সট্রাক্ট অপশনটা আছে দেখতে পাচ্ছেন, আপনারা একটু উপরে করি তাহলে দেখতে পারবেন। এই দেখেন এখানে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট অপশনটা আছে, এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিলে এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। এটা এক্সট্রাক্ট হতে লাগুক, আমরা একটু অন্য জায়গায় যাই, আমরা একটু এখন সি প্যানেলে যাই। সি প্যানেলে যে moviemelabd.com এইটার কিন্তু আমরা ডেটাবেসের ভিতরে যাব। এইটা ডেটাবেসটার কি নাম আছে দেখেন, WP475। আমরা ভিউ ডেটাবেসে ক্লিক করতেছি। দেখেন এটা ডেটাবেস কিন্তু তেমন কিছু নাই, মাত্র 12টা টেবিল আছে এখানে, কারণ এখানে তো আমাদের সাইটের ডেটাবেসটা দেওয়া হয় নাই। তো আমরা এটা কি করব, আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করব। এখানে চেক অল, দেখেন নিচে একটা অপশন আছে চেক অল, এই চেক অলে ক্লিক করব। এই পাশে দেখেন উইথ সিলেক্টেড কি করব, আমরা এটাকে ড্রপ করে দেব, সবগুলোকে একসাথে ড্রপ করে দেব। আমাদের এই ফাইলগুলো তো দরকার নাই। ইয়েস, আমাদের ডেটাবেস ফাইলটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন ব্ল্যাঙ্ক হওয়ার পরে আমরা এখানে ইম্পোর্ট করব, আমাদের যে ডেটাবেসটা আমরা ডাউনলোড করছিলাম, আমাদের আগের সাইটে যে ডেটাবেসটা ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করলাম, চুজ ফাইল, এখানে দেখেন চুজ ফাইল অপশন আছে, চুজ ফাইল। এইখানে দেখেন এই যে ডাটাবেসটা ফাইলটা ছিল আমাদের, এই ফাইলটাকে আমরা আপলোড করব। এখানে ওপেন, এটা এখানে ওপেন করছি। এই দেখেন এখানে ইম্পোর্ট বাটনটা কিন্তু এখানে আছে, ইম্পোর্ট বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে সেটা আমাদের ইম্পোর্ট শুরু হয়ে যাবে। এটা ইম্পোর্ট হতে বেশিক্ষণ সময় লাগে না, 2-1 মিনিটের ভিতরে ইম্পোর্ট হয়ে যাবে, যেহেতু ফাইলটা বেশি বড় না সেহেতু ইম্পোর্ট হতে বেশি সময় লাগবে না। তো দেখেন আমাদের এখানে কিন্তু মেসেজ চলে আসছে, প্লিজ বি পেশেন্ট, দ্য ফাইল ইজ বিং আপলোডেড। আমাদের এইটা কিন্তু আপলোড হচ্ছে, এটা আপলোড হতে থাকো। বাই দ্য টাইম আমরা দেখে আসি যে আমাদের WP কন্টেন্ট ফাইলটাকে এক্সট্রাক্ট হয়ে গেছে কিনা। আমাদের এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখেন WP কন্টেন্ট ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে, সকল ফাইল যেগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা এখানে ক্লোজ করে দেবো, ক্লোজ বাটনে ক্লিক করে। এখন এখানে দেখেন WP কন্টেন্ট চলে আসছে, WP কন্টেন্টের একটা রেগুলার ফোল্ডার চলে আসছে। আমাদের WP কন্টেন্টের যে জি ফোল্ডারটা ছিল সেটা আমাদের রাখার প্রয়োজন নেই, কারণ সেক্ষেত্রে আমাদের ডিস্ক স্পেস কিন্তু নষ্ট করবে। এখানেও 6.5 GB থাকবে, এখানেও 6.5 GB থাকবে, তো 13-14 GB কিন্তু আমাদের স্পেস নষ্ট হবে। তো আমাদের এটা দরকার না, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি, স্কিপ করে ট্রাশ থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি। আমাদের এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেলো।
এখন আমরা ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে দেখি কি কি আসছে। দেখেন আমাদের ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে আমাদের আগের সাইটের সকল ডেটা কিন্তু চলে আসছে, সকল ডেটা কিন্তু চলে আসছে। এগুলো কিন্তু আপনার নাও লাগতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে দেখে দেখে সেগুলো আমরা কিন্তু করব, আমরা ডিলিট করব। যেটা আমাদের দরকার সেটা আমরা রাখবো, যেটা দরকার না সেটা রাখবো না। আমরা দেখেন এখানে থিম ফোল্ডার আছে, এখানে থিমের ভিতরে ডুপ্লে থিম আছে, আমাদের এইখানে প্লাগইনস ফোল্ডার আছে, যে সমস্ত প্লাগইনস এখানে দেওয়া ছিল, ইনস্টল করা ছিল আগের ফোল্ডার, আগের ওয়েবসাইটের ভিতরে, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো সেগুলো আমাদের যদি দরকার না হয় সেগুলো কিন্তু আমরা এখানে ডিলিট করবো। যেহেতু আমরা এখানে নতুন একটা সাইট সেট আপ করতেছি, সেক্ষেত্রে আমাদের পুরনো সাইটের অনেক ডেটা কিন্তু প্রয়োজন না। যদি আপনার নিজের সাইট হয়ে থাকে, যে আপনি এক ডোমেন থেকে অন্য ডোমেনে শিফট করতেছেন, অথবা আপনি যদি এক হোস্টিং থেকে অন্য হোস্টিংয়ে শিফট করেন, আপনার সেম টু সেম সাইট রাখতে হবে, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। কিন্তু যেহেতু আমি একটা নতুন সাইট সেট আপ করতেছি, আমি আমার একটা পুরনো সাইটের থেকে ডেটা নিয়ে, সেক্ষেত্রে আমার সব ডেটা কিন্তু প্রয়োজন নয়। সেক্ষেত্রে যখন আমার সাইটের ডেটাবেসটা রেডি হয়ে যাবে, তখন আমি সাইটটা ওপেন করে সেখান থেকে দেখে দেখে সেগুলোকে ডিলিট করে দেবো। আমাদের আপাতত কাজ এইটুকুই। আমাদের সাইটের কিন্তু ডেটাবেস, আমাদের কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট আপলোড হয়ে গেছে, ডেটাবেসটা এখনও ইম্পোর্ট চলতেছে, অনেক বড় ডেটাবেসটা নিতে এখানে সময় নিচ্ছে। এই দেখেন ইম্পোর্ট কিন্তু হয়ে গেছে, সাকসেসফুলি ইম্পোর্টেড, অলরেডি ডান। এখন আমরা দেখি, দেখেন মুভি মেলাতে ডাব্লিউপি 475 এর ভিতরে কিন্তু আমাদের ডেটাবেসটা চলে আসছে। তো দেখেন এখন আমরা কিন্তু আমাদের ডেটাবেসও আপলোড করা হয়ে গেছে, আমাদের কন্টেন্টও কিন্তু আপলোড করা হয়ে গেছে। কিন্তু সাইটটা কি পরিস্থিতি আছে একটু দেখে নিই আমরা। আমাদের সাইটটা কিন্তু কোনোভাবেই কানেক্ট হয়নি, কানেক্ট হবেও না, কারণ আমাদের ডেটাবেসটাকে কানেক্ট করতে হবে এই সাইটের সঙ্গে। আমরা সাইটের ভিতরে ঢুকি, সাইটের ভিতরে ঢোকার পরে দেখবেন এখানে আপনার এখানে আপডেট আসছে, অ্যাপিয়ারেন্সের ভিতরে কিন্তু থিম চলে আসছে। দেখেন থিমটা যদি আমি দেখাই, আমাদের থিম চলে আসছে, আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারবো। ডুপ্লে থিমটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। দেখেন মুভি টুভি সব কিছু চলে আসছে, কিন্তু মুভির সমস্যা হচ্ছে কি, মুভির এখানে কিন্তু মুভি নাই, মুভিতে মুভি নাই, টিভি শোতে টিভি শোজ নাই। এটা যখন নাই, তো এটা আমরা কি করে আনবো? আমাদের সাইটটা কেমন দেখতে একটু দেখে নিই। দেখেন আমার সাইটটা কিন্তু থিমটা ডিসপ্লে হচ্ছে, থিমটা আসছে, কিন্তু ভিতরে কোনো কন্টেন্ট কিন্তু আসে নাই, কারণ আমাদের ডেটাবেসটা এখনও আমরা সাইটের সাথে কানেক্ট করতে পারিনি। আমরা এখন ডেটাবেসটাকে সাইটের সঙ্গে কানেক্ট করব। কিভাবে করব? আমাদের সি প্যানেলে চলে যেতে হবে, ডেটাবেসে চলে যেতে, ডেটাবেসে যখন যাব, ডেটাবেসের কাজটা আমি একটু পরে করতেছি, আমি সি প্যানেলের কাজটা করে দেখাই আপনাদেরকে। আমাদের সি প্যানেলের ভিতরে যে ডাব্লিউপি কন্টেন্ট ফাইলে যেতে হবে, ডাব্লিউপি কন্টেন্ট না, সরি, ডাব্লিউপি কনফিগ ফাইলে যেতে হবে। এখন আমরা সি প্যানেলে চলে যাচ্ছি। সি প্যানেলের ভিতরে ফাইল ম্যানেজার কোথায়? এই যে ফাইল ম্যানেজার। আমি খুব ধীরে সুস্থে দেখাচ্ছি, অনেক কাছে অনেক দ্রুত দেখায়, যেগুলো আসলে শেখা যায় না। আমি চাই এমনভাবে যে যে কোনোদিন স্কুলে যায়নি, যে কোনোদিন ল্যাপটপ চালায়নি, সেও যেন দেখে দেখে করতে পারে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, হয়তো একটু স্লো লাগতে পারে। পাবলিক HTML ফোল্ডার, যেখানে আমরা ডাব্লিউপি কন্টেন্ট আপলোড করেছিলাম, এইখানে যাওয়া লাগবে না, ভিতরে ঢোকা লাগবে না। আমাদের বাইরে একটা ফাইল আছে wp-config.php, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এটা না, এটা আমাদের wp-config.php। এই স্যাম্পলটা থাকে ওয়ার্ডপ্রেসের সাথে, অটোমেটিক আসে। আর wp-config ফাইলটা আমাদেরকে এডিট করতে হবে। এই wp-config ফাইলের উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যে এখানে আমরা এডিটে যাব, এডিটে যে কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে, সিম্পলি কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আপনি যদি নতুন ডেটাবেস তৈরি করতেন, তো সেক্ষেত্রে আমাদের ডেটাবেসের নাম চেঞ্জ করতে হতো। যেহেতু আমাদের ডেটাবেসের নাম আমরা চেঞ্জ করবো না, কারণ আমরা ডেটাবেসের ভিতরে কিন্তু আমরা ডেটাগুলো আপলোড করছি। জাস্ট এই দেখেন ডেটাবেসের নামটা যদি অন্যরকম হতো, এখানে wp-475, এটা একটু খেয়াল করবেন, wp-475 এই নামটা এখানে আছে কিনা। wp-475 ঠিক আছে, ডেটাবেসের ইউজার নেম, ডেটাবেসের পাসওয়ার্ড, এগুলো সবই কিন্তু এখানে ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, আপনি এই ডাটাবেসটাকে কি যদি অন্য নামে সেভ করতেন, এখানে যদি আপনি নতুন করে ডাটাবেস ক্রিয়েট করতেন, ক্রিয়েট করে সেখানে যদি আপলোড দিতেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই নাম, সেই পাসওয়ার্ড, সেগুলো দিতে হতো। সেগুলো অন্য সাবজেক্ট, সেগুলো আমরা এখানে করিনি। সেগুলো আমরা যদি প্রয়োজন হয় কারো, সেগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা ওইগুলো করিনি, আমরা এখানে কি করেছি, আমরা জাস্ট ডাটাবেসটাকে এখানে আপলোড করেছি। কিন্তু ডাটাবেস আপলোড করার পরে আমাদের সেম ফাইল ফোল্ডার থাকার পরেও আমাদের কেন ডাটাবেসটা মিসম্যাচ হচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের এইখানে যখন আপনি wp-config ফাইলের ভিতরে যাবেন, এখানে নিচে আসবেন, একটু নিচে আসবেন, এই দেখেন টেবিল প্রিফিক্স, এই দেখেন এই যে টেবিল প্রিফিক্স 74 নাম্বার লাইনটায়, এখানে দেখেন টেবিল প্রিফিক্স নামে একটা লাইন আছে, সেখানে wphu আছে, wphu, এইটা হচ্ছে কি আমাদের টেবিলের নামের ইনিশিয়াল কোড, এটা মাথায় রাখবেন। আমাদের এইখানে কি আছে, wphu দিয়ে শুরু হয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে আমাদের যত টেবিল আছে, wp পোস্ট বলেন, ড্রাফট বলেন, ইউজার বলেন, যা কিছু বলেন, এটা কিন্তু wpim হয়ে গেছে। এখানে একটু খেয়াল করেন,
WPIM এইখানে অন্য কিছু হতে পারে, WP হতে পারে, শুধু WP হতে পারে, WPSM TM হোয়াট এভার ইট ইজ, এটা যে কোনো কিছু হতে পারে। WPIM দিয়ে আন্ডারস্কোর দেওয়া আছে, এরপরে যে আমাদের সব কিছু কিন্তু এখানে আছে, WP পোস্ট বলেন, ডেটা বলেন, যা কিছু বলেন, WPIM দিয়ে করা আছে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এইখানটায় এইটাকে WPIM করে দিতে হবে, এটাকে আমি ডিলিট করে দিয়ে IM করে দিয়ে এটাকে সেভ করে দিব। এখানে আর কিন্তু কোনো কাজ নাই, WPIM দিয়ে সেভ করে দিলাম। এখন আমি এটাকে একটু রিফ্রেশ করি, দেখি এখানে আসছে কিনা। ইউজার, আমি আবার লগ ইন করতেছি এখান থেকে। দেখেন এখানে কিন্তু আগে যেরকম ছিল সেরকম কিন্তু এখন কিন্তু 404 নট ফাউন্ড হয়ে গেছে। এখন কিন্তু 404 নট ফাউন্ড হয়ে গেছে। আমাদেরকে এটা বুঝতে হবে এখন 404 নট ফাউন্ড হলো কেন। এখন আমরা কি করব, আমরা তো WPIM ঠিক করে দিলাম। এখন আমাদের দেখতে হবে WPIM অপশনস। এই দেখেন WPIM অপশনস ডেটাবেজের ভিতরে এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা এডিট করব। এই ফাইলটাকে আমরা এডিট করব। এই ফাইলটাকে এডিট করার পরে দেখেন এইখানে আমাদের এখানে সাইটের দুইটা তিনটা অপশন আছে। এখানে সাইটের নাম দেখেন, দ্বিতীয় আর তৃতীয়টা, সাইট ইউআরএল, সাইট হোম, সাইট ইউআরএল, সাইট হোম, এই দুইটা কিন্তু আমাদের যেটা হওয়ার কথা সেটা কিন্তু নাই। আমাদের এখানে আছে movieloversbd.com, এইটা কিন্তু আমাদের পুরনো একটা সাইটের থেকে কোনো জায়গা থেকে আমি কোনো সময় ডাউনলোড করে রাখছিলাম, সেই ফাইলটা কিন্তু আমাদের এখানে আছে, movieloversbd.com দেখাচ্ছে। তো আমরা এইটাকে কি করব, এই যে movieমেলা.com, movieমেলাবিডি.com এইটাকে দিতে হবে আমাদের। এই movieমেলাবিডি.com কপি করে নিলাম, সাইট ইউআরএলে যে আমরা এটাকে এডিট করলাম, এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে এডিট অপশনে ক্লিক করে এইটাকে আমরা এখানে বসাচ্ছি, movieমেলাবিডি.com বসাচ্ছি এখানে গো। এটা movieমেলাবিডি.com হয়ে গেল। এরপরে নেক্সট যেটা আছে, একটু জুম করি, নেক্সট যেটা আছে এটাকে আমরা movieমেলাবিডি.com করব। এটাকে আমরা movieমেলাবিডি.com করে দিলাম, গো। দুইটা হয়ে গেল আমাদের। এরপরে যতগুলো এখানে যত জায়গায় আগের সাইটের নামটা রয়ে গেছে সেগুলোকে আমরা চেঞ্জ করে দেব। এটা .com দরকার নেই, এটা জাস্ট সাইটের নামটা, গো। আমাদের এগুলো মিসম্যাচ হচ্ছিল কারণ সাইটের নাম একরকম, ভিতরের লিঙ্ক একরকম, তো সেই জন্য আমরা এগুলো চেঞ্জ করে দিছি। এখন আমরা দেখি কি অবস্থা আমাদের সাইটের। এখন আমরা সাইটে চলে যাই আবার, এবার লগ ইন করি, আশা করি হয়ে গেছে। এখন কোনো সমস্যা থাকলে সেগুলো এই তো আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি। এখন দেখা যাক, দেখি মুভি আসছে কি না। আমি একটু এখানে সব পোস্টগুলো, এই যে পোস্টগুলো সব চলে আসছে, টিভি শোজও মোটামুটি চলে আসছে। তো এখন আমাদের দেখেন এখানে ইনভ্যালিড লাইসেন্স আছে, পাসওয়ার্ডটা ইনভ্যালিড আছে, লাইসেন্স ইনভ্যালিড আছে। আমাদের এখানে আমরা যদি সাইটটাকে একটু ওপেন করি, দেখি সাইটটার পরিস্থিতি কেমন। এই দেখেন সাইটটা কিন্তু একদম ডিফল্ট মোডে আছে, একদম। এখানে কন্টেন্ট আছে সবই, কিন্তু আমাদের এখানে সাইড বার নাই, উপরে কোনো মেনু নাই, লোগো নাই। আমাদের যে নতুন যে ওনার সাইটের তার কিন্তু এটা আইডি না, এটা কিন্তু আমার আইডি। অর্থাৎ আমার সাইট থেকে এটা ট্রান্সফার করে না। কিছু ইমেজ কিন্তু এখানে জেনারেট হয়নি, এগুলোতে হয়তো বা ভার্সনের সমস্যা হতে পারে, কোনো কারণে কী সমস্যা হয়েছে সেটা আমরা দেখবো একটু পরে। তো আমাদের সাইটটা মোটামুটি চলে আসছে, এটা কিন্তু একদম ডিফল্ট ভার্সনে চলে আসছে। আমাদের সাইটটা যেভাবে আমরা সবাইকে দিয়ে থাকি সেভাবেই আসছে। দেখেন কোনো প্লাগইন নাই এখানে, টোটালি ব্ল্যাঙ্ক প্লাগইন। এখানে থিমসের ভিতরে কি আছে দেখি, থিমসের ভিতরে ডুপ্লে থিম আর 2025, 24, 23 এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দেবো পরে। তো আমাদের সাইটটা এইভাবে আমরা দিয়ে থাকি। সাধারণত যারা আমাদের কাছ থেকে সাইট নিয়ে থাকেন তাদের সবাইকে আমরা ডিফল্ট মোডে সাইট দিয়ে থাকি। এরপরে কিছু বেসিক প্লাগইনস বা কোনো বেসিক যদি সেটিংস থেকে থাকে সেগুলো আমরা চেঞ্জ করে দিই, যেমন ইউজার নেম, ইউজার আইডি এগুলো চেঞ্জ করে তাদের নামে ইউজার আইডি, ইউজার নেম তৈরি করে দিই, তারা যাতে লগ ইন করতে পারে। এবং আমার যেটা আছে সেটা ডিলিট করে দিই। এছাড়া যদি তারা কোনো সহযোগিতা চায়, কোনো রকম প্লাগইন বা কোনো কিছু যদি সেট আপ করার জন্য যদি সমস্যায় পড়ে, যেহেতু সবগুলো প্লাগইনের সেটিংস কীভাবে করতে হবে সেগুলো কিন্তু আমাদের রেকর্ডেড ভিডিও ক্লাসে দেওয়া আছে, সেগুলো দেখে আমাদের মেম্বার যারা থাকেন তারা সেগুলো দেখে করে নেন। যদি কোনো কারণে কারো কোনো সমস্যা হয়, কোনো সেটিংস বুঝতে সমস্যা হয়, যেহেতু এটা আমার সাইট থেকে ট্রান্সফার করে নিয়ে আসা, মাইগ্রেট করে নিয়ে আসা কোনোভাবেই, তো এখানে কিন্তু আমার সাইটের অনেক সেটিংস কিন্তু ইন্টারনালি থেকে যাবে, আমার সাইটের ডেটা থেকে যাবে। যখন আপনি নতুন কোনো প্লাগইন ইনস্টল দিবেন তখন সেখানে দেখা যাবে পুরোনো সাইটের ডেটাগুলো চলে আসছে, কিন্তু
আসলে কোনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমাদের ভিডিও টিউটোরিয়াল ক্লাসে দেখানো হচ্ছে কীভাবে আমার ডেটাগুলো রিমুভ করে দিয়ে আপনি আপনার ডেটাগুলো সেখানে ঠিক করবেন, সেটিংস ঠিক করবেন। তো এই হচ্ছে গিয়ে সিস্টেম। এইভাবেই আপনারা আপনাদের নিজেদের পুরনো হোস্টিং ডোমেইন থেকে নতুন হোস্টিং ডোমেইনে সাইট ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে যারা সাইট নেন তাদেরকে আমরা এইভাবেই সাইট সাধারণত দিয়ে থাকি, অথবা অনেক সময় প্লাগইনের মাধ্যমে দিয়ে থাকি। তবে এক সার্ভার থেকে অন্য সার্ভারে গেলে প্লাগইনের মাধ্যমে দিলে আসলে সময়টা বেশি লাগে। প্লাগইনের মাধ্যমে না দিয়ে সরাসরি আমরা যদি আপলোড করে দিই সেক্ষেত্রে আমাদের সময় কম লাগে এবং ডাটা লস হওয়ার সম্ভাবনাও কম থাকে। তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা। মূলত আমাদের আজকের ভিডিওর যে টিউটোরিয়ালটা ছিল, যেটা টপিক ছিল, সেটা হচ্ছে কি আমাদের সাইট কীভাবে আমরা নতুন হোস্টিং ডোমেইনে মাইগ্রেট করে নিয়ে আসবো সেটা দেখলাম। আমাদের এটা একটা নতুন ভিডিও সিরিজ, এখানে আমরা নতুন করে 2026 সালে একদম আপডেটেড স্টাইলে আমরা নতুন করে সাইটগুলো সাজাবো। এখানে জাস্ট একটা সাইট মাইগ্রেট করে এনে দেখালাম, অর্থাৎ ইনিশিয়ালি আমরা কিভাবে কোন স্টেপে কিভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে সবাই তো আসলে নতুন অনেকেই তো আছেন আসলে যারা সাইট নিয়ে কাজ করেন না, করতে অভ্যস্ত না, কখনো করেননি, তারা জানতে চান অনেকে যে আমরা কীভাবে সাইটগুলোকে দেই, কীভাবে সাইটগুলোকে সেট আপ করে দিই, সেইগুলো আর জানতে চান। দেখেন আমাদের সাইটে কিন্তু এখানে কিন্তু আমরা প্রায় 8,000-এর কাছাকাছি মুভি সিরিজ দিয়েছি। দেখেন 5,900 মুভিজ আছে এখানে। দেখেন আমি যদি জুম করে দেখাই, 5,900 মুভিজ আছে এখানে, এবং 6,961 অর্থাৎ 1,000-এর মতন, অর্থাৎ 7,000-এর মতন কিন্তু মুভি এবং সিরিজ আছে। এছাড়া যদি আমরা সিজনগুলো কাউন্ট করি, এখানে 1,500 সিজন আছে। এপিসোডসের ভিতরে আমাদের সিজনগুলোই থাকে মূলত। এপিসোডসের ভিতরে প্রায় 2,000-এর মতন এপিসোড আছে, অর্থাৎ এখানে যদি 6,000 ধরেন আর এখানে যদি 2,000 ধরেন, 8,000-এর মতন মুভি সিরিজ, টিভি শোজ এগুলো সব মিলে প্রায় 8,000-এর মতো কন্টেন্ট আমাদের সাইটে কিন্তু দেওয়া থাকে। তো এইটাই আর কি আমাদের আজকের টপিকটা হচ্ছে এইটাই, যে আমরা কীভাবে সাইটগুলো দেই, কীভাবে আপনারা খুব সহজে অল্প খরচের ভিতরে আপনারা সাইট নিয়ে রেডি সাইট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে প্রতিটা মুভির ভিতরে কিন্তু আপনাদের মুভির ডাউনলোড লিঙ্কিং সব কিছু দেওয়া থাকবে। এগুলো আমি দেখাতে পারবো না, কারণ দেখালে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। ইউটিউবে যেহেতু দিচ্ছি ডাউনলোড লিঙ্ক, স্ট্রিমিং লিঙ্ক, এগুলো দেখাইলে আসলে কপিরাইটের সমস্যা হয়, গাইডলাইনে স্ট্রাইক দিয়ে দেয় ইউটিউব থেকে। তো সেই জন্য আমি এগুলো দেখাতে পারতেছি না। তবে এই 8,000 কন্টেন্টের ভিতরে আপনি সব কন্টেন্টে আপনি ডাউনলোড লিঙ্ক, স্ট্রিমিং লিঙ্ক সবগুলো মোটামুটি পেয়ে যাবেন। কিছু 2-4% হয়তো বা ফল্ট করতে পারে, 2-4% আপ ডাউন হতে পারে। তো এই হচ্ছে কথাবার্তা। যাদের মুভি সাইটের প্রয়োজন, মুভি সাইট নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু মুভি সাইট রেডি সাইট নিয়ে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন অনলাইন থেকে, এবং খুবই সহজ মাধ্যমে, খুবই সহজ উপায়, অল্প সময় অল্প পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনারা ভালো ইনকাম এখান থেকে আর্ন করতে পারবেন। আমি বলতেছি না আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন একদিনের ভিতরে, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, তা না। একটা ডিসেন্ট ইনকাম শুরু করতে পারবেন আপনি, এবং স্টার্টিংয়ে ডিসেন্ট ইনকাম দিয়ে শুরু করলে পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে আপনার ইনকামটা বাড়বে। তো এই হচ্ছে কথাবার্তা। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার সমাধান করে দেওয়ার। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।